হ্যালো অ্যাসপিরেন্টস, ইন্ডিয়ান পলিটির সেকেন্ড চ্যাপ্টার মেকিং অফ দ্য কনস্টিটিউশন এই চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করতে চলেছি। এর আগের দিন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের লাস্ট পার্ট 1935 এবং 1947-এর মাধ্যমে আমরা আগের চ্যাপ্টারটা শেষ করেছি এবং আজকে শুরু করতে চলেছি কি করে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল। 1947-এ দেশ তো স্বাধীনতা পেয়ে গেল, কিন্তু দেশকে চালানোর জন্য দরকার একটি সংবিধানের। তো সেই সংবিধানের প্রয়োজনীয়তা অনুভব করেই কিন্তু 1946-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। আজকে আমরা জানব আমাদের দেশের সংবিধান কিভাবে তৈরি হয়েছিল, আর এর শুরুটা হয়েছিল একটা গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির দাবির মধ্য দিয়ে। খুব সহজ কথায় গণপরিষদ হলো এমন একটা দল বা সভা যাদের মূল কাজ ছিল স্বাধীন ভারতের জন্য একটা সংবিধান তৈরি করা। তো এর প্রথম ধারণা, ভারতে প্রথমবার অফিসিয়ালভাবে এই গণপরিষদের ধারণা বা দাবি তুলেছিলেন এম.এন. রায়। তিনি ছিলেন ভারতের বামপন্থী বা কমিউনিস্ট আন্দোলনের একজন অগ্রগামী নেতা। বইয়ের প্রথম পয়েন্টে লেখা আছে, ইট ওয়াজ ইন 1934 দ্যাট দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড ফর ফার্স্ট টাইম by M.N. Roy, a pioneer of communist movement in India. In 1935, the Indian National Congress for the first time officially demanded a constituent assembly to frame the Constitution of India. এবং ঠিক এর এক বছর পরেই 1935 সালে ভারতের জাতীয় কংগ্রেস অফিসিয়ালভাবে ব্রিটিশ সরকারের কাছে দাবি জানায় ভারতের সংবিধান তৈরি করার জন্য এবং একটা গণপরিষদ গঠন করতে হবে। In 1938, Jawaharlal Nehru on behalf of the INC declared that the Constitution of Free India must be framed without outside interference by a Constituent Assembly elected on the basis of adult franchise. তো 1938 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করেছিলেন যে স্বাধীন ভারতের সংবিধান কোনো বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়াই তৈরি হবে, আর এই গণপরিষদের সদস্যরা নির্বাচিত হবেন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। তারপরে বলেছে, দ্য ডিমান্ড ওয়াজ ফাইনালি অ্যাকসেপ্টেড ইন দ্য প্রিন্সিপাল by the British government in what is known as the August Offer of 1940. তো ভারতীয়দের এই দীর্ঘদিনের দাবি অবশেষে ব্রিটিশ সরকার মেনে নেয় 1940 সালের বিখ্যাত অগাস্ট প্রস্তাবের মাধ্যমে। ব্রিটিশরা অফিসিয়ালভাবে স্বীকার করে যে ভারতীয়দের জন্য একটি গণপরিষদ গঠন করা হবে। তো অগাস্ট প্রস্তাব কি এবং কেন এটা ভারতে এসেছিল, এর পেছনের কারণগুলো কি, সেটা কিন্তু জেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো দেখি, অগাস্ট প্রস্তাব 1940 হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের দেওয়া একটি বিশেষ প্রতিশ্রুতি বা প্রস্তাব। তৎকালীন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। 1940 সালের 8ই অগাস্ট এই ঘোষণাটি করেছিলেন বলে একে ইতিহাসে অগাস্ট প্রস্তাব বলা হয়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতীয়দের মতামত না নিয়েই ভারতকে যুদ্ধে সামিল করে দেয়। এর প্রতিবাদে ভারতের জাতীয় কংগ্রেসের সমস্ত মন্ত্রীরা পদত্যাগ করেন। এদিকে বিশ্বযুদ্ধে জার্মানির কাছে ব্রিটিশরা একের পর এক ধাক্কা খাচ্ছিল, তাই ভারতীয়দের এবং বিশেষ করে কংগ্রেসের মন জয় করতে এবং যুদ্ধে ভারতীয়দের সৈন্যদের সাহায্য পেতে ব্রিটিশরা এই লোভনীয় প্রস্তাব দেয়। অগাস্ট প্রস্তাবের মূল শর্ত বা পয়েন্টগুলো কী কী ছিল? প্রথমটা ছিল ডমিনিয়ন স্ট্যাটাস। ব্রিটিশরা বলে যুদ্ধ শেষ হলেই ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস বা আংশিক স্বায়ত্তশাসন দেওয়া হবে, যদিও ভারতীয়রা ততদিনে পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন। ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল বলেছে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে ভারতীয় সদস্য সংখ্যা বাড়ানো হবে এবং যুদ্ধ পরিচালনার জন্য একটি ওয়ার অ্যাডভাইজারি কাউন্সিল বা যুদ্ধ উপদেষ্টা পরিষদ গঠন করা হবে, যেখানে ভারতীয়রা প্রতিনিধিত্ব করবেন, এবং গণপরিষদ গঠনের স্বীকৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ব্রিটিশরা প্রথমবার অফিসিয়ালভাবে মেনে নেয় যুদ্ধ শেষ হওয়ার পর প্রধানত ভারতীয়দের নিয়ে একটি গণপরিষদ গঠন করা হবে যা ভারতের নতুন সংবিধান তৈরি করবে। সেটি প্রত্যাখ্যান করে কারণ তারা ডমিনিয়ন স্ট্যাটাস নয়, পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছিল। জওহরলাল নেহরু এই প্রস্তাবটিকে দরজায় মরচে পড়া পেরেক বা ডেড অ্যাজ এ ডোর নেল এর সাথে তুলনা করেছিলেন এবং মুসলিম লীগ এই প্রত্যাখ্যান করে কারণ তাদের আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি এই প্রস্তাবে স্পষ্ট ছিল না। তো এইভাবে in 1942, Sir Stafford Cripps, a member of the cabinet, came to India with a draft proposal of the British government on the framing of an independent constitution to be adopted after the World War II. এবার দেখো
1940 সালের অগাস্ট প্রস্তাব যখন কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনেই প্রত্যাখ্যান করলো, তখন ব্রিটিশ সরকার চরম সমস্যায় পড়ল। কারণ একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মারাত্মক রূপ নিচ্ছে, আর অন্যদিকে ভারতীয়রা ব্রিটিশদের কোনো সাহায্য করছে না। এই পরিস্থিতিতে 1942 সালে মার্চ মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তার মন্ত্রিসভার একজন সিনিয়র মন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান। এটি ইতিহাসে ক্রিপস মিশন নামে পরিচিত। তাহলে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কিন্তু ব্রিটিশ ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। এবার দেখে নিই যে স্ট্যাফোর্ড ক্রিপস কেন ভারতে এসেছিলেন। এর প্রধান 3টি কারণ ছিল। প্রথম, জাপানের আগ্রাসন ও ভয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ব্রিটেনের শত্রু ছিল। 1942 সালের শুরুতে জাপান খুব দ্রুত এগোচ্ছিল এবং তারা বার্মা অর্থাৎ মিয়ানমার দখল করে ভারতের দরজায় কড়া নাড়ছিল। ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ভারতীয়দের সাহায্য ছাড়া জাপানকে আটকানো অসম্ভব। এবার আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এবং চীনের তৎকালীন শাসক চিয়াং কাই শেক ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে অনবরত চাপ দিচ্ছিলেন যাতে তিনি ভারতীয়দের সাথে কথা না বলে বিশ্বযুদ্ধে ভারতের পূর্ণ সমর্থন আদায় করেন। ভারতে তখন ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। ব্রিটিশ সরকার চেয়েছিল ভারতীয় নেতাদের কিছু লোভনীয় প্রস্তাব দিয়ে শান্ত করতে, যাতে তারা যুদ্ধে ব্রিটেনের পাশে দাঁড়ায়। তো ক্রিপস মিশনের মূল প্রস্তাবগুলি কী কী ছিল? প্রথম প্রস্তাব ছিল ডমিনিয়ন স্টেটাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভারতকে একটি ডোমিনিয়ন বা আংশিক স্বায়ত্তশাসনের মর্যাদা দেওয়া হবে। ভারত চাইলে ব্রিটিশ কমনওয়েলথ থেকে আলাদাও হয়ে যেতে পারে। নতুন গণপরিষদ। যুদ্ধ শেষ হলেই ভারতের নিজস্ব সংবিধান তৈরির জন্য একটি গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠন করা হবে। এই পরিষদের সদস্যরা আংশিকভাবে প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত হবেন এবং আংশিকভাবে দেশীয় রাজ্যের রাজাদের দ্বারা মনোনীত হবেন। প্রদেশগুলোর স্বাধীন সিদ্ধান্ত। যদি ভারতের কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য এই নতুন সংবিধান পছন্দ না করে, তবে তাদের অধিকার থাকবে ভারতের সাথে যুক্ত না হয়ে নিজেদের জন্য আলাদা সংবিধান তৈরি করার। অর্থাৎ তারা চাইলে স্বাধীন থাকতে পারবে। অন্তর্বর্তীকালীন সময়ে মানে যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের প্রতিরক্ষার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু ব্রিটিশদের হাতেই থাকবে। ভারতীয়দের কেবল অন্যান্য প্রশাসনিক ক্ষমতা দেওয়া হবে। তো ভারতীয়রা কেন এটি মানল না? ক্রিপস মিশনের এই প্রস্তাব কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনেই সম্পূর্ণ প্রত্যাখ্যান বা রিজেক্ট করে দেয়। কেন মানেনি তার কারণগুলি হলো, এটি পূর্ণ স্বরাজ কিন্তু ছিল না। কংগ্রেস ততদিনে সম্পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ চেয়েছিল, কিন্তু ক্রিপস মিশন তখনও পুরনো ডোমিনেন্স স্ট্যাটাসের কথাই বলছিল। দেশভাগের সুপ্ত ইঙ্গিত। প্রস্তাবটিতে বলা হয়েছিল যে কোনো প্রদেশ চাইলে ভারতের বাইরে থাকতে পারে। কংগ্রেস মনে করেছিল এটি ভারতের অখণ্ডতা নষ্ট করবে এবং পরোক্ষভাবে দেশকে টুকরো টুকরো করার একটি বড় ষড়যন্ত্র। এবং দেশীয় রাজ্যগুলো প্রজাদের কোনো ভোটাধিকার দেওয়া হয়নি। সেখানে রাজাদের নিজেদের ইচ্ছে মতো সদস্য মনোনীত করার ক্ষমতা দেওয়া হয়েছিল, যা কংগ্রেসের পছন্দ ছিল না। আর মুসলিম লীগের একমাত্র লক্ষ্য ছিল আলাদা পাকিস্তান রাষ্ট্র গঠন করার। ক্রিপস প্রস্তাবে ভারতকে সরাসরি ভাগ করার কথা স্পষ্টভাবে বলা হয়নি, তাই জিন্নাহ এই প্রস্তাব নাকচ করেন। তো এই প্রস্তাবগুলো শুনে মহাত্মা গান্ধী ক্রিপস মিশনকে তীব্র কটাক্ষ করে বলেছিলেন এটি হলো একটা দেউলিয়া ব্যাংকের ওপর আগাম তারিখের চেক। ইংলিশে এই কোটেশনটিতে লেখা আছে এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক। এর মানে হলো যে ব্যাংক নিজেই কাল ডুববে, অর্থাৎ ব্রিটিশ সরকার যুদ্ধে হারতে পারে, তারা আমাদের ভবিষ্যতের বড় স্বপ্ন দেখাচ্ছে। ক্রিপস প্রপোজাল রিজেক্ট হয়ে গেল এবং ফাইনালি এ ক্যাবিনেট মিশন ওয়াজ সেন্ট টু ইন্ডিয়া। While it rejected the idea of two constituent assemblies, it put forth a scheme for a constituent assembly which more or less satisfied দ্য মুসলিম লীগ। দেখো 1942 সালে ক্রিপস মিশন যখন ব্যর্থ হলো, তার ঠিক পরেই মহাত্মা গান্ধী শুরু করলেন ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এর মধ্যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতি এবং ব্রিটেনের ভেতরে এমন কিছু বড় পরিবর্তন ঘটল, যার কারণে ব্রিটিশরা বুঝতে পারল যে ভারতীয়দের আর বেশি দিন গোলাম করে রাখা সম্ভব নয়। এবার ভারতকে স্বাধীনতা দিতেই হবে। আর এই স্বাধীনতা দেওয়ার প্রক্রিয়াটি আলোচনার মাধ্যমেই শুরু করতে ভারতে পাঠানো হয়েছিল ক্যাবিনেট মিশন। তো কেন ক্যাবিনেট মিশনের কথা বলা হলো? 1945 এবং 46 সালের দিকে এমন 4টি বড় কারণ তৈরি হয়েছিল যার জন্য ব্রিটিশ সরকার এই মিশন গঠনের কথা বলতে বাধ্য হয়। কেন ক্যাবিনেট মিশন ভারতে এলো এবং কেন ক্যাবিনেট মিশন তৈরি করার দরকার পড়ল? কারণ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটেনে নির্বাচন হয় এবং চার্চিলের রক্ষণশীল সরকার হেরে যায়। ক্ষমতায় আসে নতুন পার্টি লেবার পার্টি এবং নতুন প্রধানমন্ত্রী হন ক্লিমেন্ট এটলি। তিনি ভারতীয়দের স্বাধীনতার প্রতি অনেক বেশি কিন্তু সহানুভূতিশীল ছিলেন এবং
নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের বন্দি সেনাদের মুক্তির দাবিতে পুরো ভারত তখন আগুন হয়ে জ্বলছিল। ভারতীয়দের এই ঐক্য দেখে ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল। 1946 সালের ফেব্রুয়ারি মাসে বোম্বেতে ব্রিটিশদের অনুগত ভারতীয় নৌবাহিনী সেনারা বিদ্রোহ ঘোষণা করে। ব্রিটিশরা বুঝতে পারে যে সেনাবাহিনীর জোরে তারা ভারত শাসন করেছে, সেই সেনাবাহিনী কিন্তু এখন তাদের বিরুদ্ধে চলে গেছে। আমরা কিন্তু সবাই জানি ইন্ডিয়ান নেভি মিউটিনি হয়েছিল 1946-এ। এবার 1946 সালে 15ই মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করেন ভারতীয়দের স্বাধীন হওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে, আর এই স্বাধীনতা কিভাবে দেওয়া হবে তা ভারতীয় নেতাদের সাথে সরাসরি আলোচনা করে ঠিক করার জন্যই তিনি নিজের ক্যাবিনেট বা মন্ত্রিসভার 3 জন সিনিয়র মন্ত্রীকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন। যেহেতু ব্রিটিশ মন্ত্রিসভার সদস্যরা এই দলে ছিলেন, তাই তার নাম দেওয়া হয় ক্যাবিনেট মিশন। তো ক্যাবিনেট মিশন কিভাবে এবং কেন ভারতে এলো? 1946 সালের 24শে মার্চ এই উচ্চ পর্যায়ের মিশনটি দিল্লিতে এসে পৌঁছায়। এই মিশনে 3 জন সদস্য ছিলেন। তারা কারা কারা ছিলেন? প্রথম, লর্ড প্যাথিক লরেন্স। তিনি ছিলেন এই মিশনের চেয়ারম্যান বা প্রধান, তৎকালীন ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। অ্যান্ড 2 নম্বর জন যিনি ছিলেন তিনি হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। সেই ক্রিপস মিশনের যে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন তিনিও কিন্তু এই ক্যাবিনেট মিশনে ছিলেন, যিনি 1942 সালে এসেছিলেন। এবার 3 নম্বর জন, সেটা হচ্ছে এভি আলেকজান্ডার, ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালিটি। ক্যাবিনেট মিশন ভারতে এসে কি করলো? ক্যাবিনেট মিশন ভারতে আসার পর ভারতের প্রধান 2 রাজনৈতিক দল, জাতীয় কংগ্রেস যার নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহেরু ও আবুল কালাম আজাদ, এবং মুসলিম লীগ যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তো ভারতীয়দের নিজস্ব সংবিধান তৈরি করার জন্য একটি গণপরিষদ কিভাবে তৈরি হবে তার রূপরেখা এটাতে তৈরি করা হয়েছিল, এবং নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত ভারতের শাসনভার সামলানোর জন্য ভারতীয় নেতাদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কথাও কিন্তু বলা হয়, ইন্টারিম গভর্নমেন্ট। তো ক্যাবিনেট মিশন কিন্তু মুসলিম লীগের আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছিল। তারা বলেছিল দেশভাগ করলে অনেক সমস্যা হবে, তাই অখণ্ড ভারতের মধ্যেই রাজ্যগুলোকে বেশি ক্ষমতা দিয়ে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি করা হোক। কংগ্রেস এই প্রস্তাব পুরোপুরি মেনে নেয়, কিন্তু মুসলিম লীগও অনিচ্ছা সত্ত্বেও প্রথমে এটি মেনে নিয়েছিল। আর এই ক্যাবিনেট মিশন প্ল্যানের ওপর ভিত্তি করেই 1946 সালের শেষ দিকে আমাদের ভারতের ঐতিহাসিক গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, যা নিয়ে আমরা একটু আগেই কিন্তু আলোচনা করলাম। তো কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তো তৈরি হয়ে গেল নভেম্বর 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে। এবার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এই স্কিমের কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো আমাদের জানতে হবে। কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির সদস্য সংখ্যা কতজন ছিল, কতগুলি সিট ছিল, কিভাবে সিট অ্যালোকেট করা হলো, কারা কারা রিপ্রেজেন্টেটিভ হলেন, ঠিক আছে? এই বিষয়গুলো আরেকটু খুঁটিয়ে জানার জন্য কিন্তু এই ফিচার্সটা আমাদের পড়তে হবে। তো ফিচার্সে 5টি পয়েন্ট দিয়েছে লক্ষ্মীকান্তের বইটিতে। আচ্ছা, এর আগের ভিডিওগুলিতে একটা কথা শেয়ার করা হয়নি, আমার কাছে কিন্তু লক্ষ্মীকান্ত বইয়ের 6th এডিশন আছে, এবং আমি 6th এডিশন দেখেই পড়াচ্ছি। যাদের কাছে নতুন এডিশন আছে তারাও এই ভিডিওটি দেখতে পারো, আশা করি কোনো সমস্যা হবে না। কারণ হয়তো এদিক ওদিক কিছু থাকবে, কিছু অ্যাড হবে, কিছু কারেন্ট পয়েন্ট হয়তো অ্যাড হয়েছে বা কিছু, কিন্তু মেইন যে কোডটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। কোড যা ছিল তাই কিন্তু থাকবে। সুতরাং যাদের এর আগের এডিশন আছে তাদেরও অসুবিধা নেই, যাদের নতুন এডিশন আছে তাদেরও অসুবিধা নেই, আর যাদের এই এডিশন আছে তাদের তো কোনো অসুবিধাই হবে না। আফটারঅল যার কাছে যেই এডিশনই থাকুক না কেন, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। চলো দেখি 1 নম্বর ফিচারে কি বলেছে। দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ওয়াজ টু বি 389. Of these, 296 seats were to be allotted to British India and 93 seats to the princely state. তো এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির টোটাল সিট সংখ্যা ছিল 389, তার মধ্যে 296টি সিট কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার জন্য অ্যালট করা হয়েছিল, এবং 93টি সিট ছিল প্রিন্সলি স্টেটের জন্য। আউট অফ 296 সিট অ্যালোটেড টু দ্য ব্রিটিশ ইন্ডিয়াকে যে 296 সিট দেওয়া হয়েছিল তার মধ্যে 292টি মেম্বার ওয়্যার টু বি ড্রন ফ্রম দ্য 11 গভর্নর প্রভিন্সেস। তো এর আগের অধ্যায়ে কিন্তু পড়েছি যে গভর্নরের যে 11টি প্রভিন্স ছিল সেই 11টি প্রভিন্সের নাম, এবং সেই 11টি প্রভিন্স থেকে কিন্তু 292 জন মেম্বার আসবে, এবং বাকি 4 জন মেম্বার আসবে কিন্তু
যে চিফ কমিশনার প্রভিন্সেস ছিল সেখান থেকে। তো 4 জন মেম্বার আসবে চিফ কমিশনার প্রভিন্স থেকে এবং 292 জন মেম্বার আসবে গভর্নরের প্রভিন্স থেকে, এবং এই মিলিয়ে হলো হচ্ছে 296টি সিট, এবং বাকি 93টি সিট কিন্তু প্রিন্সলি স্টেটের জন্য। এবার তোমাদের কাছে আরেকটি জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে গভর্নর প্রভিন্স এবং চিফ কমিশনার প্রভিন্স। তো ব্রিটিশ আমলে ভারতে যে সমস্ত বড় এবং প্রধান রাজ্য বা প্রদেশগুলো সরাসরি একজন ব্রিটিশ গভর্নরের মাধ্যমে শাসিত হতো, সেগুলো ছিল কিন্তু গভর্নর শাসিত প্রদেশ। তো 11টি গভর্নর শাসিত প্রদেশ ছিল। এই 11টি প্রদেশের নাম কি? মাদ্রাজ, বোম্বে, বেঙ্গল, যুক্তপ্রদেশ, ইউনাইটেড প্রভিন্সেস, বিহার, মধ্যপ্রদেশ হচ্ছে সেন্ট্রাল প্রভিন্সেস, আসাম, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু ও উড়িষ্যা। তো 1946 সালে গণপরিষদ গঠনে এই 11টি প্রদেশ থেকে কিন্তু মোট 292 জন সদস্য আসন পেয়েছিলেন। এবং চিফ কমিশনার শাসিত প্রদেশ কি? ব্রিটিশ ভারতের কিছু ছোট অথচ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ছিল, যা কোনো গভর্নরের অধীনে ছিল না। এগুলো সরাসরি ব্রিটিশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বা প্রধান কমিশনারের মধ্যে শাসিত হতো। তোমরা ধরে নিতে পারো আজকেরকার দিনের ইউনিয়ন টেরিটরির মতো। আজকের দিনে ভারতের যেমন কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি যেমন সরাসরি কেন্দ্র থেকে শাসিত হয়, ঠিক এই প্রদেশগুলিও কিন্তু সেরম ছিল। তৎকালীন ভারতে এরকম 4টি চিফ কমিশনার প্রদেশ ছিল, এবং তার মধ্যে প্রথম ছিল আজমির মারওয়া এবং ব্রিটিশ বালুচিস্তান, কুর্গ এবং দিল্লি। এই 4টি প্রদেশের প্রত্যেকটি থেকে একজন করে মোট 4 জন সদস্য গণপরিষদে কিন্তু আসন পেয়েছিল। তাহলে ব্রিটিশ ভারতে মোট আসন ছিল 296টি, তার মধ্যে গভর্নর শাসিত অঞ্চল থেকে 292টি, চিফ কমিশনার থেকে 4টি এবং দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেট থেকে কিন্তু 93টি। তাহলে সর্বমোট কিন্তু আমাদের 389টি আসন হয়ে গেল। এবার 2 নম্বর পয়েন্টে বলেছে ইচ প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট or group of states in case of small states were to be allotted seat in the proportion of their respective population। মানে পপুলেশনের রেসপেক্টিভে কিন্তু সিট দেওয়া হবে। কীরকম? যে 1 seat was to be allotted for every million people। ঠিক আছে, প্রতি 10 লক্ষ মানুষের জন্য একজন সদস্যকে বরাদ্দ করা হলো। 3 নম্বর পয়েন্টে বলেছে সিটস allotted to each British province were to be divided among the 3 principal communities, Muslim, Sikhs and Generals। বলছে সিট অ্যালট করা হয়েছিল ব্রিটিশ প্রভিন্সগুলোতে কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে 3টি প্রিন্সিপাল কমিউনিটির ভিত্তিতে। সেই কমিউনিটির মধ্যে ছিল মুসলিম, শিখ এবং জেনারেল, এবং জেনারেলের মধ্যে কিন্তু মুসলিম আর শিখ বাদে সবাই পড়তো। ঠিক আছে, মানে সেখানে ডিপ্রেস ক্লাস, ওমেন, তারপরে এসটি, এসসি সবাই পড়তো কিন্তু, এবং হিন্দু সবাই কিন্তু পড়তো জেনারেলের মধ্যে, শুধুমাত্র মুসলিম আর শিখ বাদে। 4 নম্বর, দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইচ কমিউনিটি ওয়্যার টু বি ইলেক্টেড বাই মেম্বার অফ দ্যাট কমিউনিটি ইন দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড ভোটিং ওয়াজ টু বি বাই দ্য মেথড অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তো এখানে কিন্তু বুঝতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটি কী। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এটি একটি অত্যন্ত জটিল গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা, যা মূলত বহুজাতিক বা বহু আসন বিশিষ্ট নির্বাচনী এলাকায় সংখ্যালঘু এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যবহৃত হয়। এই ভোট ব্যবস্থায় ভোটাররা কিভাবে ভোট দেন? আমরা যেমন সাধারণ মানুষ যখন আমরা ভোট দিই তখন আমরা কি করি? তখন আমরা আমাদের চিহ্ন অনুযায়ী যে এক একজন এক একটা চিহ্নে ভোট দিই, এবং সেই চিহ্নতে যেই প্রার্থী থাকেন, যেই প্রার্থী দাঁড়ান, তিনি সেই ভোটটি পান। কিন্তু এখানে কিন্তু তা হয় না। এখানে কিন্তু তোমার পছন্দ অনুযায়ী তোমাকে প্রেফারেন্স দিতে হবে, যে আমার প্রথম পছন্দ ইনি, আমার দ্বিতীয় পছন্দ ইনি, তৃতীয় পছন্দ ইনি, চতুর্থ পছন্দ ইনি। এইভাবে প্রেফারেন্স অনুযায়ী কিন্তু তোমাকে প্রত্যেকের নামের পাশে পাশে তোমাকে নম্বর দিয়ে যেতে হবে। যেই প্রার্থীকে সবাই প্রথম চয়েস রেখেছে তিনি কিন্তু জিতে গেলেন। সেই প্রার্থীকে প্রথম চয়েস রেখেছেন তা নয়, সেই প্রার্থীকে কেউ কেউ দ্বিতীয় চয়েসও রেখেছেন। মোস্ট অফ দ্য মানুষ হয়তো প্রথম চয়েস রেখেছেন, সেই জন্য তিনি জিতে গেলেন। কিন্তু যারা দ্বিতীয় চয়েস রেখেছেন, ঠিক আছে, সেই ভোটটা কিন্তু অ্যাড হবে দ্বিতীয় চয়েসে যার নাম বেশি থাকবে। ঠিক আছে, যার নাম দ্বিতীয় চয়েসে সব থেকে বেশি থাকবে, সেই প্রথম চয়েসের থেকে যাওয়া ভোটটা
প্রথম চয়েসে একজন জিতে গেলেন, এবং প্রথম চয়েসে যিনি জিতলেন, ধরুন আমি যাকে প্রথম চয়েস করেছি, তুমি তাকে প্রথম চয়েস করোনি, তুমি তাকে দ্বিতীয় চয়েস করেছো। এরকম আমার মতো 10 জন তাকে প্রথম চয়েস করেছে, এবং তুমি এবং তোমার মতো আরও 5 জন হয়তো তাকে দ্বিতীয় চয়েস করেছো। এবার যেহেতু 10 জনের ভোট তিনি পেয়ে গেছেন, সেই জন্য তিনি, যেহেতু 10 জনের তিনি প্রথম প্রেফারেন্স, সেই জন্য তিনি জিতে গেলেন। কিন্তু যেই 5 জনের তিনি দ্বিতীয় প্রেফারেন্স, ঠিক আছে, সেই 5 জনের ভোটটাকে নষ্ট করা হলো না। সেই 5 জনের ভোটটাকে দেখা হবে যে দ্বিতীয় প্রেফারেন্সে কার নাম সব থেকে বেশি। দ্বিতীয় প্রেফারেন্সে যার নাম সব থেকে বেশি সে হচ্ছে দ্বিতীয়বার জিতলেন, সে মানে দ্বিতীয় পদ জিতলেন। তো এইভাবে 3-4 করে যেতে হবে। এবার নির্বাচনে জয়ী হওয়ার জন্য একজন প্রার্থীকে একটি নির্দিষ্ট সংখ্যক ভোট পেতে হয়, যাকে কোটা বলা হয়, যে এতটা সংখ্যক ভোট পেলে তবেই তিনি জয়ী হলেন। ঠিক আছে, তো সেই কোটাটাকে তাকে পূরণ করতে হবে, সেই শর্তটাকে তাকে পূরণ করতে হবে, এবং সেই গণনা করার কিন্তু আলাদা একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা অনুযায়ী যে এই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারবে সেই কিন্তু জিতবে। এবার যদি কোনো প্রার্থী প্রথম পছন্দের ভোটের কোটা পূর্ণ করে ফেলেন, তবে তিনি সরাসরি বিজয়ী হয়ে গেলেন। কোটা পূর্ণ হওয়ার পর তার কাছে থাকা অতিরিক্ত ভোট নষ্ট করা হয় না, সেগুলো দ্বিতীয় পছন্দের প্রার্থীর অ্যাকাউন্টে শতাংশের হিসাবে হস্তান্তর করা হয়, পার্সেন্টেজের হিসাবে। আবার সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থীকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়, এবং তাদের ব্যালটের পরবর্তী পছন্দগুলো অন্য প্রার্থীর কাছে চলে যায়। এই প্রক্রিয়াটি আসন পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু চলতেই থাকে। তো সাধারণত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, ঠিক আছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, বা আমাদের দেশের সাধারণ নির্বাচন, যখন আমরা সাধারণ নাগরিক ভোট দিই তখন আমরা এই সিস্টেমে ভোট দিই। ঠিক আছে, তো সাধারণ নির্বাচনে বিজয়ী প্রার্থীর কোটা অতিরিক্ত ভোট এবং পরাজিত প্রার্থীর ভোটগুলো নষ্ট হয়ে যায়। মানে বিজয়ী প্রার্থী যেই ভোট পেলেন তিনি সেই ভোটে জিতলেন, এবং যিনি পরাজিত হয়েছেন তাকে যারা যারা ভোট দিয়েছেন সেই ভোটগুলো কিন্তু কমপ্লিটলি নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু আর মানে দ্বিতীয় জনকে ট্রান্সফার করা হয় না। কিন্তু এসটিভি মানে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই বিষয়ে কিন্তু ভোট হস্তান্তর করা হয়। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক সংখ্যালঘু গোষ্ঠী যদি তাদের জনসংখ্যার অনুপাত বজায় রেখে নির্দিষ্ট কোটা পূরণ করতে পারেন, তবে তারা সহজেই তাদের প্রতিনিধি কিন্তু সংসদে পাঠাতে পারেন। ভোটাররা একই দলের একাধিক প্রার্থীর মধ্যে নিজের পছন্দ বেছে নিতে পারেন। মানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এরকম ক্ষেত্রে কোনো এই ভোটিং সিস্টেমের ক্ষেত্রে যে একটি দলেরই প্রথম, দ্বিতীয়, তৃতীয় বেছে নিচ্ছে, ঠিক আছে, কিংবা বিভিন্ন দলের প্রার্থী মিলিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারে। এর ফলে দলগুলোর চাপিয়ে দেওয়া প্রার্থীর চেয়ে ভোটের নিজস্ব ক্ষমতা বৃদ্ধি পায়। যেহেতু বিভিন্ন ছোট ছোট দল তাদের আসনের সঠিক অনুপাত পায়, তাই এই ব্যবস্থায় যে সরকার গঠিত হয় তা দেশের প্রকৃত জনমতের প্রতিফলন ঘটায়। এই ব্যবস্থায় ভোট গণনা পদ্ধতি খুবই জটিল এবং সাধারণ মানুষের পক্ষে সহজে বোঝাটা একটু কঠিন। অনেক সময় চূড়ান্ত ফলাফলের জন্য কয়েক রাউন্ড পর্যন্ত ভোট হস্তান্তর করতে হয়। হ্যাঁ, এটি একক আসন বিশিষ্ট এলাকায় কাজ করে না, এর জন্য বহু আসন বিশিষ্ট বড় নির্বাচনী এলাকার প্রয়োজন হয়, যার ফলে প্রার্থীর সাথে সাধারণ ভোটারের সরাসরি যোগাযোগ কিছুটা কমে যেতে পারে। যেমন আয়ারল্যান্ড, তারপরে মাল্টা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এসটিভি ব্যবস্থাই ব্যবহৃত হয়, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আর ভারতেও সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং সিস্টেম আছে, তবে সেটা রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদের উচ্চকক্ষ মানে রাজ্যসভার সদস্যদের নির্বাচনের জন্য কিন্তু এই একক হস্তান্তর ভোট ভিত্তিক এই আনুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। এই ছিল সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। 5 নম্বর পয়েন্টে, দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য প্রিন্সলি স্টেটস ওয়্যার টু বি নমিনেটেড বাই দ্য হেড অফ দ্য প্রিন্সলি স্টেট। আচ্ছা, প্রিন্সলি স্টেট থেকে যেই সমস্ত সদস্যরা আসবেন তারা কিন্তু নমিনেশনের মাধ্যমে আসবেন। সেই রাজ্যের যে হেড থাকবে সেই কিন্তু সদস্যকে গণপরিষদে নমিনেট করবে। তিনি কিন্তু ভোটিং সিস্টেমের মাধ্যমে আসবেন না, অনলি নমিনেশনের মাধ্যমে আসবেন।
It is thus clear that the Constituent Assembly was to be a partly elected and partly nominated body. তো সেই জন্যই বলা হয়েছে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গণপরিষদ কিন্তু আংশিক নির্বাচনের মাধ্যমে এবং আংশিক নমিনেশনের মাধ্যমে কিন্তু প্রতিনিধি নির্বাচন করেছিল। মোরওভার দ্য মেম্বার্স ওয়ার টু বি ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ হু দেমসেলভস ওয়ার ইলেক্টেড অন দ্য লিমিটেড ফ্র্যাঞ্চাইজ। গণপরিষদের সদস্যদের ভারতের সাধারণ মানুষ সরাসরি ভোট দিয়ে নির্বাচন করেননি। সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচন করেছিলেন প্রাদেশিক আইনসভার সদস্যদের। আজকের দিনে যেমন বিধায়ক, এমএলএ, পরবর্তীতে সেই বিধায়করা ভোট দিয়ে গণপরিষদের সদস্যদের নির্বাচন করেন। এই যেখানে বলেছে না যে দ্য মেম্বার্স ওয়ার টু বি ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, তো সেটাই বলছি যে পরবর্তীকালে এই যে বিধায়করাই কিন্তু গণপরিষদের সদস্যদের নির্বাচন করেন। কোন বিধায়করা? গণপরিষদের সদস্যদের ভারতের সাধারণ মানুষ সরাসরি ভোট দিয়ে নির্বাচন করেননি। সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচন করেছিলেন প্রাদেশিক আইনসভার সদস্যদের। তাহলে সাধারণ মানুষ যে প্রাদেশিক আইনসভার সদস্যদের নির্বাচন করেছিলেন, যেমন আজকের দিনে বিধায়ক, এমএলএ, তারা কিন্তু পরবর্তীকালে ভোট দিয়ে গণপরিষদের সদস্যদের নির্বাচন করেন। হু দেমসেলভস ওয়ার ইলেক্টেড অন এ লিমিটেড ফ্র্যাঞ্চাইজ। এবং প্রাদেশিক আইনসভার যে বিধায়করা গণপরিষদ তৈরি করেছিলেন, তারা নিজেরাও কিন্তু দেশের সব মানুষের ভোটে জিতে আসেননি। 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী তৎকালীন ব্রিটিশ ভারতের শিক্ষা, সম্পত্তি ও কর দেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে মাত্র 10 থেকে 15% মানুষ ভোট দেওয়ার অধিকার ছিল। অর্থাৎ দেশের 90% সাধারণ মানুষের সেই নির্বাচনে কোনো ভূমিকাই ছিল না। দ্য ইলেকশন টু দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, ব্র্যাকেটে লেখা আছে, ফর 296 সিটস অ্যালোটেড টু দ্য ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস ওয়ার হেল্ড ইন জুলাই-আগস্ট 1946। তাহলে ব্রিটিশ ভারতের প্রদেশগুলির জন্য বরাদ্দকৃত আসনগুলিতে গণপরিষদ গঠনের লক্ষ্যে 1946 সালের জুলাই-আগস্ট মাসে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাহলে ফার্স্ট নির্বাচন কিন্তু হয়েছিল 1946-এ জুলাই-আগস্টে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওন 208 সিটস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল 208টি সিট, মুসলিম লীগ 73টি সিট এবং স্মল গ্রুপস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টস গট দ্য রিমেইনিং 15। এবং বাকি 15টি সিট কিন্তু স্মল গ্রুপস, ছোট ছোট গ্রুপ এবং ইন্ডিপেন্ডেন্ট যারা ছিল তারা পেয়েছিল। হাউএভার দ্য 93 সিটস অ্যালোটেড টু দ্য প্রিন্সলি স্টেট ওয়ার নট ফিল্ড অ্যাজ দে ডিসাইডেড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি। তো দেশীয় রাজ্যগুলির জন্য যে 93টি আসন বরাদ্দ করা হয়েছিল, কিন্তু তারা তৎকালীন রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গণপরিষদে যোগ না দিয়ে সম্পূর্ণ দূরে থাকার সিদ্ধান্ত নেন। ফলে এই 93টি আসন শুরুতেই শূন্য থেকে গিয়েছিল। অলদো দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ওয়াজ নট ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, দ্য অ্যাসেম্বলি কম্প্রাইজড রিপ্রেজেন্টেটিভ অফ অল সেকশনস অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি। যদিও এই গণপরিষদ সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, তবুও এই গঠনগত দিক থেকে তৎকালীন ভারতীয় সমাজের একটি নিখুঁত প্রতিচ্ছবি ছিল। এই পরিষদে সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছিল। ধর্মীয় ও সামাজিক গোষ্ঠী, হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, অ্যাংলো ইন্ডিয়ান এবং ভারতীয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে সামিল ছিলেন। এবং সমাজে পিছিয়ে পড়া তপশিলি জাতি, এসসি, এসটি, এই সম্প্রদায়েরও যথেষ্ট প্রতিনিধিত্ব ছিল। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই সমস্ত সামাজিক ও ধর্মীয় স্তরের মধ্যে থেকে নারী প্রতিনিধিদেরও গণপরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। The assembly included all important personalities of India at that time with the exception of Mahatma Gandhi. তো তৎকালীন ভারতের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের প্রায় সমস্ত উজ্জ্বল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বই এই গণপরিষদের সদস্য ছিলেন। জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো দূরদর্শী নেতারা এর অংশ ছিলেন। তবে এই সামগ্রিক তালিকায় একমাত্র এবং সবচেয়ে বড় ব্যতিক্রম ছিলেন মহাত্মা গান্ধী, যিনি নিজেকে এই পরিষদের সদস্য পদ থেকে দূরে রেখেছিলেন। তাহলে অ্যাসপিরেন্টস, মেকিং অফ দ্য কনস্টিটিউশনের প্রথম পার্টের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম তা তোমরা কতটা মনে রাখতে পেরেছো সেটা যাচাই করার জন্য আমি 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিলিম স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখছি। ঝটপট যদি এই প্রশ্নগুলো তোমাদের মনে থেকে থাকে তাহলে ঝটপট আমার কমেন্ট বক্সে তোমরা এটা টাইপ করে উত্তরগুলো দিয়ে যেও। প্রথম প্রশ্ন, গণপরিষদের গঠন নিয়ে নিচের কোন উক্তিটি সঠিক?
1 নম্বর, এটি সম্পূর্ণ একটি নির্বাচিত সংস্থা ছিল, এটি সম্পূর্ণ একটি মনোনীত সংস্থা ছিল, এটি আংশিক নির্বাচিত এবং আংশিক মনোনীত সংস্থা ছিল, এবং লাস্ট অপশান, এটি সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি নির্বাচিত হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, 1946 সালে গণপরিষদ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস মোট কতগুলি আসন লাভ করেছিল? 73টি আসন, 208টি আসন, 296টি আসন, 93টি আসন। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন বিখ্যাত ব্যক্তিত্ব 1946 সালে গঠিত ভারতের গণপরিষদের সদস্য ছিলেন না? ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী। তোমাদের কমেন্টের উত্তরের অপেক্ষায় আমি রইলাম। সঠিক উত্তরদের কমেন্ট আমি নিজে পড়ে শোনাবো, এবং এরপরে অর্থাৎ পার্ট 2তে আমরা আলোচনা করব গণপরিষদের প্রথম অধিবেশন, জওহরলাল নেহেরুর ঐতিহাসিক অবজেক্টিভস রেজুলিউশন এবং 1947 সালের ভারত স্বাধীনতা আইনের পর গণপরিষদের চরিত্রে আসা বড় পরিবর্তনগুলো নিয়ে। প্রিলিমস এবং মেইনস এর সিলেবাস নিখুঁতভাবে শেষ করতে এই সিরিজটির পরবর্তী পার্টসটি মিস করবে না। প্রিলিমস এবং মেইনসের সিলেবাস নিখুঁতভাবে শেষ করতে এই সিরিজটির পরবর্তী পার্টটি মিস করবে না। ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী আমার ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ক্লাসে। কিপ স্টাডিং, কিপ প্রিপেয়ারিং।